আগের দিন আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে মানালি ট্রিপ শুরু করি, কিন্তু রাস্তায় হয় এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট। তারপর আমাদের গাড়ি নিয়ারেস্ট মাহিন্দ্রাতে দিয়ে আমরা ফিরে যাই বাড়ি। 10 দিন পর আসানসোল যাই গাড়ি আনতে, আর শুরু হয় ভয় লাগা। বারবার মনে পড়ে যায় সেই ঝলক, আবার এই গাড়িটা নিয়ে চালাতে হবে। কিন্তু ওই ভয়গুলোকে যদি আমরা মনের কোণে বাসা করতে দিই, তাহলে আর কোনোদিনই হয়তো কিছু করা হবে না। ছোটবেলায় যখন হাঁটতে শিখেছিলাম, তখন তো কতবারই পড়ে গেছি, তাই বলে কি আমরা হাঁটা বন্ধ করে দিয়েছি? তাই এই ভয়কে জয় করতে আমাদের এই রোড ট্রিপ। জানি না কত দূর যাব, আদৌ যেতে পারবো কিনা, কিন্তু আপাতত বেরিয়ে পড়লাম এই রাস্তা ধরে। যাচ্ছি দিল্লি রোড ধরে দিল্লির দিকে, আর সাথে থাকছে এখনকার রাস্তার কন্ডিশন, বিহারের রাতে অ্যাডভেঞ্চার, পেট্রোল পাম্পে ঘুমানো, বৃষ্টি ভেজা উত্তরপ্রদেশ, সুন্দর গঙ্গার ভিউ, আর লখনৌয়ের গলৌটি কাবাব। যদি আপনিও এরকম অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গী হন আমাদের এই রোড ট্রিপের। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিয়ার দেয়ার এনিওয়্যার। চলুন শুরু করি আজকের গল্প। গাড়ি ডেলিভারি পাওয়ার পর কোথায় যাচ্ছি? গাড়ি ডেলিভারি পাওয়ার পর আমরা এই তো সোজা যাচ্ছি এখন দিল্লির দিকে। ভয় কাটাতে কাটাতে দিল্লি চলে যেতে হবে? ভয় কাটানোর জন্য ওইদিকে যাচ্ছিলাম তো। আমাদের ভয়টা কাটাতে হবে, আমাদের যে ভয়টা আছে, যে আগের দিনে যে হাদসাটা হয়েছিল। লেটস স্টার্ট। ওটার জন্য লেটস গো ইন অল্টো। অল্টোতে তো যাচ্ছি না, চলো দেখা যাক কতটা দূর যাওয়া যায়। ওকে, আমরা তেল ভরবো ঝাড়খণ্ড থেকে। আমরা ঝাড়খণ্ডের বর্ডারে 10-12 কিলোমিটার আগে আছি। একটু তেল ভরে নিয়েছি, লো ফিউল ছিল বলে, বাট ঝাড়খণ্ডে তেলের দাম কম, তো আমরা ঝাড়খণ্ডেই তেল ভরবো, ফুল ট্যাঙ্ক করাবো। গাড়ি তো এখন মনে হচ্ছে ফাইন চলছে। আমরা এখানে টি ব্রেকে দাঁড়িয়েছিলাম। এখানে আমাদের ইনসিডেন্টটা কি হয়েছিল সেটা তো আগের ভিডিওতেই দেখেছো, সব ডিটেলসে দেখিয়েছি। তারপরে আমরা বাড়ি ফিরে গেছিলাম। বাড়ি ফিরে আমরা নর্থ সিকিম ট্রিপ করে এসেছি ফ্যামিলি নিয়ে। আমাদের গোপ্রো জিনিসগুলো গাড়িতে থেকে গেছিল। হ্যাঁ, আমাদের কম্বল, গোপ্রো, অনেক কিছু গাড়িতেই ছিল। ঠিক আছে, আমরা নিয়ে যেতে পারিনি, কারণ আমরা অনেক লাগেজ লোড করে এসেছিলাম না, হিমাচল যাচ্ছি বলে। তো সব তো নিয়ে যাওয়া যায়নি। আমরা তো ওখান থেকে আসানসোল থেকে ক্যাবে বাড়ি ফিরেছি সেদিন। আমরা সব গাড়িতেই মোটামুটি কম্বল টম্বল ফেলে, মানসিক কন্ডিশন ওরকম ছিল যে আমরা সব নিতেও পারিনি। তো ওরা দেখলাম সব রেখে দিয়েছে একদম, গোপ্রোর বক্স থেকে শুরু করে হার্ড ডিস্ক সব ছিল ওখানে আমার। তো এটা যাচ্ছি এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে তেল ফুল ট্যাঙ্ক করবো, করে দেখি কত দূর। হ্যাঁ, 10 কিলোমিটার মতন ধরেছি, তো বাকি আছে। ঢুকেই যে পেট্রোল পাম্পটা ফার্স্ট পড়ে, এর আগের বার লাদাখ যাওয়ার সময় আমরা ওখান থেকেই ভরিয়েছিলাম, সেখানেই ভরবো এবারও। এইখান থেকে মাইথন ড্যাম যায়, ডান দিকের এই রাস্তাটা ঢুকে যাচ্ছে যে এইখান থেকে, আর আমরা চলে যাচ্ছি সোজা সামনেই এই যে রিভার ব্রিজ, এটা হচ্ছে বড়কর নদীর ব্রিজ। এইটা ক্রস করা মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছি। আমরা ফুল ট্যাঙ্ক করে নিয়েছি ঝাড়খণ্ড থেকে। মোটামুটি 4000 টাকার তেল খেয়েছে, 40 লিটার মতন, কারণ তার আগে ওয়েস্ট বেঙ্গলে 1000 টাকা তেল ভরেছিলাম। এখন দেখছি ঝাড়খণ্ডের রোড কন্ডিশন বেটার। আগে যখন ঢুকেছিলাম যে রিভার ক্রস করে ওই জায়গাটা থেকে, ওখান থেকেই রাস্তা মোটামুটি খারাপ ছিল, কয়েকটা ডাইভারশন ছিল, সেগুলো সব ক্লিয়ার, এখন পুরো স্মুথ রোড আপাতত। এই রাস্তাগুলো এত ভালো ছিল না আগে, খানাখন্দ ছিল, থার্ড লেনটা পুরোপুরি ছিল না। এখন তো থার্ড লেনটা পুরোপুরি হয়ে গেছে, খানাখন্দ নেই। একটু মাঝে মধ্যে এই যে রাস্তা এগুলো ঠিক করে করেনি, এগুলো আছে। ওভারঅল রোড কন্ডিশন যদি বলা যায় তো ঠিক আছে, ইটস ওকে। ইভেন বাইকে আসলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বাইকে আসলে কোনো প্রবলেমই নেই। তো আমরা দেখবো সামনে কোথায় ডিনার করা যায়। এখন আমরা ধানবাদে গিয়ে ডিনার করার ট্রাই করবো। হ্যাঁ, এখন বাজে 9টা, একটা ঠিকঠাক জায়গা থেকে দাঁড়াতে হবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আসানসোল যাব, গাড়ি নেব, পুরুলিয়া যাব। একটুখানি পলাশ হয়েছে এখন সুন্দর লাল দেখার জন্য, দেখে বাড়ি চলে আসবো পরের দিন। তো ব্যাগে একটাই জামা আছে, আর পার্থর একটা এক্সট্রা ঘরে পরার প্যান্ট আছে, এছাড়া আমরা কোনো লাগেজ আনিনি। তো আমরা এইভাবেই দিল্লি যাচ্ছি। জানি না ওখানে টেম্পারেচার কীরকম, কী বৃত্তান্ত। আর রাস্তায় জামা কাপড় লাগলে কিনতে যেতে হবে, যেমন এখন একটা তার লাগবে, আমার তার কিনতে হবে একটা সি টাইপ। আর টু মাচ অ্যাডভেঞ্চার, টু মাচ অ্যাডভেঞ্চার, একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে। এরকম এক জামা কাপড়ে পায়ে স্লিপার পরে, এই যে পায়ে স্লিপার পরে কে যে বেরিয়ে গেছে কোন দিন দিল্লির উদ্দেশ্যে কলকাতা থেকে, আমি তো জানি না বাবা। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে জলও নেই, জল তুলতে হবে, কিছুই নেই, আমরা জাস্ট ভ্যাগাব্যান্ড, জাস্ট বেরিয়ে পড়েছি।
গোবিন্দপুরে দাঁড়িয়েছিলাম খেতে, খাবার ভালোই ছিল, খুবই ভালো ছিল। বিল হয়েছে 490 টাকা, জল কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে। এখান থেকে জলও লোড করলাম গাড়িতে, দেখা যাক কোন রাস্তা ধরে আমরা যাই। এখানে তো ট্রাফিক আছে, সামনে ধানবাদ। তবে লোককে জিজ্ঞেস করলাম রাস্তা কেমন, বললো যে সামনে রাস্তা ভালোই আছে, দেখা যাক চলো। হ্যাঁ, কিছুক্ষণ পর ঝাড়খণ্ড শেষ হয়ে যাবে, তো বিহার স্টার্ট হবে, তারা ঔরঙ্গাবাদ। আমরা তো ঔরঙ্গাবাদে ছিলাম না, বিহারে। লু লু হয়েছিল বাইকের, 45 প্লাস যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের এত জ্বালা শরীরে, আমরা ওই টেম্পারেচারেও আমরা অত রাইডিং গিয়ার্স ফিয়ার্স পরে জ্বলে যাচ্ছি, তাও যাচ্ছি। ভালো ছিল এক্সপিরিয়েন্স, যাই বল। দিল্লি কত 1235 কিলোমিটার, এখনো 1200 কিলোমিটার হওয়া উচিত, 35 কিলোমিটার তো হওয়া উচিত না। কেন? কারণ অনেকক্ষণ ধরে আমি দেখছি 1215, 1205। বেশি যেতে হবে আমাদের। কেন বেশি যেতে হবে? আমরা জিটি রোড হয়ে যাবো না, এটা জিটি রোড, আমরা তো এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো। হ্যাঁ, এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে তো মোটামুটি 200 কিলোমিটার মতন, 150 কিলোমিটার মতন এক্সট্রা পড়ছে, কিন্তু টাইম দেখলাম 1 ঘন্টা কম লাগছে। তো আমার মনে হয় এক্সপ্রেসওয়ে ধরাই বেটার হবে। এই তো পড়াশোনা পাহাড়ের ব্রিজ মনে হয়। তুই যেখানেই যাচ্ছিস সেটা এটাই একই কথা বলছিস। হ্যাঁ, এইটাই। এখান থেকে ডান দিকে দেখা যায়, এটা ভিডিওটা আছে আমাদের ইয়েতে। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছিল? হ্যাঁ, মনে নেই? দেখা গেলে লাইট দেখা যাবে। মাথায় লাইট নেই, তাহলে এখান থেকে অনেক দূরে দেখা যায়। অবশ্যই দূরে দেখা যাবে। যত যাবো তত কাছে আসবে। এই চায়ের দোকানে চা খেয়েছিলাম মনে হয়। হ্যাঁ, এখানে চা খেয়েছিলাম। তাহলে ওই পাশে পাহাড়, আরে বাবা বলছি কর্নার করে দেখি অন্ধকারে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা ওই জায়গাটাই যেখান থেকে পাহাড় দেখা যাবে, ওই আমাদের ঠিক ডান হাতে পাহাড়। ওই দেখো, দেখো স্পাইডারম্যান যাচ্ছে। স্পাইডারম্যান में चुड़ाया स्पाइडरमैन नींदे चुड़ाया चुड़ाया। পাহাড়, অন্ধকারে পাহাড় দেখা যাচ্ছে। সামনে পরেশনাথ রেলওয়ে স্টেশন। এই জায়গাটার নাম হচ্ছে ডুমারি, হিন্দিতে ডুমরি আর ইংলিশে ডুমারি লেখা। ভালো রাস্তা, সুন্দর রাস্তা। বারাণসী 363 কিলোমিটার এখান থেকে বারাণসী। এটা পুরো জঙ্গল, দু সাইডে জঙ্গল দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা খুব বিউটিফুল অ্যাকচুয়ালি, সকালবেলা খুব সুন্দর লাগে। ডাইভারশন আছে আবার। বললাম তো এখানে প্রচুর ডাইভারশন আছে, জানি না কত আছে। আস্তে আস্তে ডাইভারশনগুলো খুব রিস্কি, মানে অন্যান্য ডাইভারশনে হয় যে এটা দুদিক থেকে গাড়ি আসছে, খুব বাজে ডাইভারশন রে। ডাইভারশন তো তাই হয়, একটা সাইড দিয়ে বোথ সাইডের গাড়ি চলে। না, সব ডাইভারশন এরকম হয় না। সার্ভিস রোডে নামিয়ে দেয় ডাইভারশন, এরকমও হয়। এখানে একটাই সার্ভিস রোড কোথায় পাবে তুই জঙ্গলের তো বেশি বাদিক যাস না। চৌপাড়ানের কিছু কিলোমিটার আগে আছি আমরা। তো এই ব্রিজটা তো সেমই ছিল, এরকমই ছিল জঘন্য কন্ডিশনে, সেরকমই আছে। কি আছে, ব্রিজ বানাতে গেলে অনেক খরচা না এখন। এই গেছে লরিটা ব্রেকডাউন হয়ে গেছে। চৌপাড়ানের পর ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে বিহারে ঢুকবো আমরা। আমি এখনো কনফিউজ যে আমরা বারাণসী হয়ে যাব নাকি বক্সার হয়ে পূর্বাঞ্চল ধরবো, না আগের বারের মতন বারাণসী দিয়ে গিয়ে সুলতানপুর দিয়ে ধরবো। এই দুটোর মধ্যে একটা অপশন আছে। গাড়ি আসছে, দেখ চোখে লাগছে তো, লাইট লাগিয়েছে গাড়িতে। হ্যাঁ, ওপাশ থেকে ওই হাই বিম লাইটগুলো চোখে পড়লে না এই পাশে ড্রাইভারের খুব ডিস্টার্ব হয়। বাবা না, আমি ওরকম গাড়ি চালাতে আর ঘুমাবো না। তুই জানিস তো আমার কি হয়েছে, ম্যানিয়া। ঘুমাচ্ছিলামই আমি তখন যখন ঠুকেছিল গাড়িটা, ওই জন্য আমার ঘুম পেলেও আমি আর ঘুমাতে পারবো না।
আমার তো গল্প হয়ে গেছে পুরো। যাই হোক, সেটা বড় কথা না, রাস্তার অবস্থা খুব বাজে। এখানে উড়ে যাবো। ঠিক করে চল। এই ব্রেক করলাম তো। ঠিক করে চল। ওর মুখের সামনে এসে এরকম ব্রেক করে কেউ? আরে দেখতে পেলে তারপর না মানুষ ব্রেক করে, ওটা তো ঢাল। তো আসতে যা, গো স্লো লাইক আ স্নেক। সত্যি বাজে রাস্তা। আই সাব বেঁচে আছে? আই ডোন্ট নো বেঁচে আছে কিনা। ঝাড়খণ্ডে ও বাবা কিছুই নেই গাড়িটা। এ বাবা পুরো ঠুকে দিয়েছে। ঠুকে দিয়েছে না মেরে দিয়েছে ও কারোর পেছনে গিয়ে? গড নোস। লোকগুলো বেঁচে থাকলেই হবে। না এই বেঁচে থাকবে। বেঁচে নেই না, ওই সামনের লোক স্পটেড হয়ে যাবে। শিট ইয়ার, লাইন মেনটেন করে চল, অনেক কাজ ছিল ওখানে। কি বাজে অ্যাক্সিডেন্ট। नाबो इतना सस्ता ये मोना किच्छु चाहिए। भैया चाय मिलेगा? জিজ্ঞেস কর জায়গার নাম। हाँ भैया कौन सी जगह कौन सा है? हाँ चंपारण। এটা চম্পারণ চলছে এখনো? গাড়িটা লক করে দাও। ओ गाड़ी रखो चलो रे। এই তো আয়না বন্ধ হয়ে গেছে। अरे আমি তো পুরো দিলাম। বলেছিস চা? হ্যাঁ বলেছি তো। দো চায়। চপারান থেকে আর কিছু দূর গেলেই কিন্তু বিহার ঢুকবো। হ্যাঁ 20 থেকে 25 কিলোমিটার বলছে তো। ক্যামেরাটা পড়ে না যে। কেন? চলো। ট্রাফিক, বর্ডারের ট্রাফিক। আমরা এখন ঝাড়খণ্ড ক্রস করে বিহারে ঢুকবো। এই কিছুটা বাকি আছে, আর 1 কিলোমিটারও নেই। আর ম্যাপে দেখাচ্ছে এরকম রেড। কোথা দিয়ে যাবে? সেটা তো এই জায়গাটা ক্রস করে ডিসাইড করছি। যাবো নাকি বাদিক দিয়ে? না, আই উড নট সাজেস্ট। বাজে জঘন্য রাস্তা, আমার কোনো রাশ নেই। সবাইকে যেতে দাও, বাই বাই। গাড়িগুলো ছোট ছোট পারতো, তোরা দামড়া গাড়ি, তো ওখানে গিয়ে ফেসে যাবে। কি দরকার? ওকে, দেখতেও তো পাচ্ছি না, ব্লাইন্ড স্পট না এই লরিটার জন্য। ঝাড়খণ্ড পুলিশ এন্ডস হিয়ার। এই জায়গাটা চেকপোস্ট বলে ট্রাফিকটা ছিল, ওই ট্রাকসগুলোকে আটকায় না চেকপোস্টে। এবার আমরা ঢুকে পড়লাম বিহারে। বিহার মে আপকা স্বাগত है। এটাই বিহার পার্থ। এত লাইটস দিয়ে আমাদের ওয়েলকাম করছে। তার সাথে গাড্ডা, ওয়েলকাম গাড্ডা। লেটস সি বিহারের রাস্তা এখন কিরকম কন্ডিশন। তা আমাদের এখন ডিসাইড করতে হবে যে আমরা কোন রাস্তা দিয়ে যাবো, তাই তো? আমরা ডিসাইড করি আগে, তা বলছি আমি। আমরা এখান থেকে কাট নিলাম বোধি থেকে, আমার মনে হয় এটা নিয়ে আমরা NH-22-তে উঠছি। আর ওপরের এই সেটা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে হচ্ছে বারাণসী বিটি রোড, জিটি রোড সরি। তাকে কাবুল পর্যন্ত যেত, কলকাতা থেকে কাবুল। পেট্রোল পাম্প পেলে দাঁড়াবো, এইসব জায়গায় দাঁড়াবো না এখন, অনেকটা রাস্তা তো ওই জন্য। এই রাস্তায়ও ট্রাকস আছে দেখছি। বাবা সব জায়গায় ট্রাক থাকবে, NH-এ ট্রাক থাকবে না, তাহলে সেই NH কেন তৈরি হবে? এই রাস্তাটা গিয়ে আমাদেরকে বক্সারে কানেক্ট করবে। কি লেখা আছে? ওয়েলকাম টু গয়া পাটনা, দোবি। দোবি এটা পাটনা যাচ্ছে। হ্যাঁ, এই মোড়টা হচ্ছে দোবি মোড়, পাটনা ন্যাশনাল হাইওয়ে এটা। এই রাস্তাটা ভালো হবে, পাটনা যাওয়ার রাস্তা তো। এবার নতুন রাস্তা নিলাম একটা, এর আগের বার তো এটা দিয়ে যাইনি। এটা আমাদের নতুনবার, প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছে। গুগল এটাই দেখাচ্ছিল। NH 2 লেনই থাকবে, NH আছে। হ্যাঁ, পাটনা 127 কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়ে আমাদের। বিহারের রাস্তা তো দেখে চালাস, ভাবছিস ভালো হবে কিন্তু ভালো নাও হতে পারে। এই রাস্তাটা নিয়ে আবারও একটা ভুল করি আমরা। এই এক্সপ্লোর করতে গিয়ে আমরা পড়ি এত প্রবলেমে। সাসারামের রাস্তাটা শুনেছি ভালো না, তাই এই রাস্তাটা নিয়েছিলাম, কিন্তু তার জন্য যে এত ঘুরতে হবে বুঝতেই পারিনি। বোধি দিয়ে ডান দিক নিয়ে গয়া আরহা পেরিয়ে বক্সার থেকে গঙ্গা ক্রস করে পৌঁছাই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার লংগেস্ট রুট এটাই,
কিন্তু মোস্টলি রোড কন্ডিশন ভালো ছিল। মাঝখানে শুধু নওবাদপুরেই নওবাদ খারাপ হয়ে গেছিল, মানে ওখানে প্রচুর ডাইভারশন আর রাস্তা খারাপ ছিল। একদম নিউ রোড, কন্ডিশন খুব ভালো। সময় আসতে চাইলে ঠিকই আছে, মানে নেক্সট 1-2 বছর আশা করে যাচ্ছে ভালোই থাকবে কন্ডিশন। এটা হচ্ছে NH-22, এটা একদম ডাইরেক্ট পাটনা পর্যন্ত কানেক্ট করে। হ্যাঁ, এই ব্যাপারগুলো তো সব জায়গায় আছে। যতই রাস্তা ফাঁকা হোক যাই হোক কেয়ারফুলি চালানো উচিত সবাইকে। আমরা দেখালাম যে কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা জানি না কেন হয়েছে, তবে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট দেখে এলাম। হ্যাঁ, পুলিশের গাড়ি মনে হচ্ছে এটা। চল দাঁড়িয়ে কথা বলেন। কি কথা বলতে হবে? ঠুকে দিয়েছে গাড়ি, অ্যাক্সিডেন্ট। পুলিশ এসে গেছে অলরেডি, চলে এসেছে। হ্যাঁ, সেকেন্ড অ্যাক্সিডেন্ট, ভেরি ব্যাড। ভালো রাস্তা থেকে স্পিড আপ করেছে ডেফিনেটলি, করে ঠুকে দিয়েছে ডিভাইডারে। আমি তোকে বললাম যে আমি স্পিডে চালাবো। হ্যাঁ, মানে ভালো রাস্তা দেখলেই কি একদম আকাশে তুলে দিতে হবে গাড়ি। আর এই রাত্রির বেলা, এখন দেখো বাজে 2, মানে 2:45, তো এই সময় লোকের ঘুম পায়, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। যদি তুমি টায়ার্ড, আমরা এই সময় আমাদের স্লিপ সাইকেলের স্লিপ দরকার। সেখানে আমরা ট্রাভেল করছি মানে তোমাকে ডাবল কশাসলি তোমাকে চলতে হবে। তো সেখানে লোকে যদি ভালো রাস্তা দেখে একটুখানি আনন্দ পেয়ে যায় বেশি, তাহলে তো মুশকিল। যাই হোক, দারুণ রাস্তা, কিছু বলা নেই রাস্তা নিয়ে। আশেপাশে কিন্তু কোনো দোকানপাট আমি দেখছি না, মানে আমরা যে দাঁড়াবো চা ফা খেতে সেরকম কিছু নেই। এখানে NH-22 যেটা গয়া পাটনা রোড ছিল, ওটা থেকে একটা মোড় এলো আগেই, ওখান থেকে আমরা বাদিক নিলাম। মানে ফার্স্টে ডান দিক নিয়েছি, ডান দিক দিয়ে সার্ভিস রোড দিয়ে গিয়ে আমরা তারপরে বাদিকে উঠেছি হচ্ছে এই হাইওয়েতে, মানে ন্যাশনাল হাইওয়েতে। 131G ন্যাশনাল হাইওয়ে এখন নাম করেছে। দেখে তো মনে হচ্ছে যে নিউলি মেড। একদম ফাঁকা, একদম ফাঁকা। লোক, হরর ফিল্মের সেট লাগছে আমার। একদম ট্রাফিক নেই এই রাস্তাটা, যদি রাত্রে কেউ নিতে চায় ইটস সেফ। আমরা এক জায়গায় দাঁড়িয়েও ছিলাম, চাও খেয়েছি। ইটস নট দ্যাট মাচ ক্রাউডি, মানে একদমই ক্রাউডি না, কিন্তু অনেকে সেফটি ইস্যু নিয়ে অনেক কথা থাকে, তো সেটাই বলছি যে আমি তো সেরকম কিছু দেখলাম না। পেট্রোলিং ভ্যানও ছিল মাল্টিপল জায়গাতে। শুধু একটাই প্রবলেম, ফাঁকা আর ভালো রাস্তা তো একটু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি এখানে। তো এখনো পর্যন্ত রাস্তা ভালো। আমরা এখান থেকে 22 কিলোমিটার যাবো স্ট্রেট, গিয়ে একটা কাট আসবে, সেই কাট থেকে আমরা রাইট নেব, নিয়ে বক্সার দিকে যাব। দোকানপাটও কিছু কিছু আছে যেগুলো খোলাও আছে, কিন্তু রাস্তায় এত কার্ভ আছে, খুব কেয়ারফুলি চালাতে হবে। এত স্পিডে কার্ভে অবশ্যই আমি বলবো যে একটু গাড়ি স্লো করে ঘোরাবে। সে যতই প্রো হও, যতই ভালো গাড়ি চালাও না কেন, প্রত্যেকটা সিগন্যাল আর স্পিড লিমিট যা আছে না, সেগুলো মেনটেন করা উচিত। কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি না, রাস্তায় হয়তো মাঝখানে ভাঙা আছে, তো ওরা ওখানে স্পিড লিমিট কমিয়ে রেখেছে, 20 লাগিয়ে রেখেছে। 20 লাগালে সেখানে 20 করো, নাহলে গাড়ি কিন্তু বাম্পা টাম্পা থাকলে উড়ে বেরিয়ে যাবে স্পিডে, তো অ্যাক্সিডেন্ট হবে ওই করে। জন্য বলছি যে এই রাস্তার সাইনগুলো পড়া খুব ইম্পর্ট্যান্ট। দেখছি না আজকে, দেখো ট্রাকটা উল্টে গেছে, খুব খারাপ রাস্তা, একদম উল্টে গেছে। এই বাবা, অনেক বড় ট্রাক, 16 চাকা বিশাল ট্রাক, লোহার জিনিসপত্র ছিল। এই বাবা, এই রাস্তাটাই সোজা যাচ্ছে একবার, আর একটা যাচ্ছে রাইটে। ওই রাইটটা নেব আমরা। এই যে এই রাস্তাটা স্ট্রেট, এটারই, আর এটা হচ্ছে ডান দিক। বাবা, স্ট্রেট রাস্তাটার কি কন্ডিশন রে। এইরকম বাজে রাস্তা দিয়ে আমরা চলতে থাকি প্রায় 18 কিলোমিটার। সোন রিভার ক্রসিংয়ে প্রচুর ট্রাকের পেছনে লাইনও দিতে হয়। কিছু দূর গিয়ে ফাইনালি ভালো রাস্তা পেতে না পেতেই চোখ লেগে আসে ঘুমে। তাই অগত্যা বিহারের আড়ার কাছে এক পেট্রোল পাম্পে গাড়ি পার্ক করে ঘুমাতে হয় আমাদের। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা পেট্রোল পাম্পে এখানে ঘুমাচ্ছিলাম। বিহারে বক্সার এখনো অনেক দূর,
আমরা বৃষ্টি হচ্ছিল বলে আরও ঘুমিয়ে নিলাম। দেখো প্রচণ্ড বৃষ্টি হলো এতক্ষণ। আমরা বেরোচ্ছি পেট্রোল পাম্প দিয়ে, সামনে যেখানে পাবো সেখানে চা ফা খেয়ে নেবো। সো চলো লেটস গো, চলো স্টার্ট করে যাক। লেটস গো। বক্সার এখান থেকে আর মাত্র 78 কিলোমিটার, যেখান থেকে আমরা বিহার ক্রস করে আমাদের 4 নম্বর স্টেট উত্তরপ্রদেশে ঢুকে পড়ব। তবে এই সকালের বৃষ্টিতে বিহারের এক অপূর্ব রূপ দেখলাম, খুব পিসফুল। সামনে গিয়ে পেলাম চায়ের দোকান, খুব ভালো একটা কারাক চা খেতে খেতে মুখ ঘুরিয়ে আমাদের এই পথের সঙ্গীকে একবার দেখে নিলাম। মনে হলো মজা তো তুমিও কম পাচ্ছ না সোনা। সুরের বাচ্চা দেখ মোহন, কি বলবো বলতে পারতাম। রাস্তার মাঝখানে এসব চুকিত করছে। হরিণ হরিণ যাচ্ছে, হ্যাঁ ক্ষেতের মধ্যে দুটো হরিণ, অনেক হরিণ এসছে। হ্যাঁ ওই ভেতরে অনেক, পুরো এক ঝাঁক খেতে খাবার খেতে এসছে। বক্সারের 18 কিলোমিটার আগে এরকম লাইন দিয়ে সব ট্রাকস দাঁড়িয়ে আছে, যেই লেন দিয়ে আমাদের যাওয়ার কথা সেই লেনে, মানে জাস্ট এমনি দাঁড়িয়েছে। আই ডোন্ট নো কেন দাঁড়িয়ে আছে এরা। আর এরকম 4-5 কিলোমিটার ধরে চলতেই থাকছে কন্টিনিউয়াসলি। আমরা অপোজিট লেন দিয়ে যাচ্ছি হাত রিস্ক নিয়ে এদের জন্য, জানি না কি বৃত্তান্ত, কি প্রবলেম। আর সকালবেলায় বুঝতেই পারছো যে লোকাল লোকের যাতায়াত আছে এই রাস্তা দিয়ে, তো সেটা আরও ডিফিকাল্টিস তৈরি করছে। যদি কেয়ারফুলি খুব আস্তে আস্তে চালাচ্ছি আমরা, এখন 40তেও গাড়ি চলছে না, এরকম অবস্থা। আমি দেখছি তো চুপটি এরকম হয়ে এসছে, তুই চালাস না এরকম, দাঁড়িয়ে যা কোথাও। আরে বাবু আমি তো সূর্যের আলোর জন্য এটা হচ্ছে আমার। তা সানগ্লাস পর, সানগ্লাস নোংরা হয়ে গেছে, তো চোখ লাল হয়ে গেছে। আমি যাব না তোর সাথে। ঠিক আছে চল সামনে দাঁড়িয়ে, ঘুম পেলে আমি নিজে দাঁড়িয়ে যাব, তোকে বলতে হবে না। কি জানি, আগের দিন দাঁড়িয়ে গেছিলাম তো, আজকেও দাঁড়িয়ে গেলাম। কত কিলোমিটার দেখ, শুধু দাঁড়িয়েই আছে এরা। ওরা ক্লিয়ারেন্স পায়নি বলে আমরা খাতরো কা খিলাড়ি হয়ে যাবো। এখন 17 কিলোমিটার বাকি দেখাচ্ছে। এখনো 17 কিলোমিটার বাকি এই রাস্তা? ইয়েস, মানে এখনো 17 কিলোমিটার এই ট্রাফিক থাকবে? ইয়েস, কাইন্ড অফ। বিহারের স্ক্যাম এটা, স্ক্যাম। সব রাস্তায় এরকম ট্রাকস দাঁড়িয়ে আছে, রাস্তার ফেসিলিটি আমরা নিতে পারছি না, কিন্তু টোল দিয়ে যাচ্ছি। যে সামনে 8টা টোল চলে এসছে, পকেটে পয়সা বলে এটাকে। কত কিলোমিটার বাকি বক্সার? 10। 10-10 জন আমাকে টাকাটা দিতে হবে, ফালতু টাকা। তোর মাথায় দুজন, টোটোর মাথায় দুজন। হ্যাঁ, আর বড় টোটোটা চলছে, আর ভেতরে অতজন বসে আছে, তারপরও টোটো চলছে, ঠিক আছে। আর বাকি 5.7 কিলোমিটার, 16 মিনিট অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছে। এই রূপ দেখিতে আমরা আসিয়াছি। ও হো হো হো, কি সুন্দর লাগছে। উফ, এদিকে পলাশ ফুটে আছে, ওদিকে গঙ্গা নীল রঙের। আহা হা, বৃষ্টি হয়নি, নীল গঙ্গা। আহ, প্রয়াগের জল যাচ্ছে এখান থেকে। এই গঙ্গাটা দেখলে মনে হয় এটা গঙ্গা, শান্ত স্নিগ্ধ গঙ্গা একদম। স্লোলি যাচ্ছি বাট ভালো লাগছে। আমরা সব থেকে বড় ভুল করেছি, যখনই ব্রিজটা দিয়ে কেউ আসছেন তখন অবশ্যই লেফট লেন নেবেন। মানে বাঁ দিকে যে রাস্তাটা দেখুন, নিচে যে রাস্তাটা নিচ দিয়ে চলে যাচ্ছে ফ্লাইওভারের, ওই রাস্তাটা নিয়ে এই নিচের ব্রিজটা দিয়ে এসে আপনারা ঢুকতে পারবেন। তাহলে কি হবে, ট্রাফিক একদম নেই ওখানে। আর এই ব্রিজটাতে যত ট্রাকস, যত এভরিথিং এই ব্রিজে। তো এই ভুলটা আমরা করলাম, আমি ওই জন্যই বললাম ভিডিওটা করে, যাতে এই ভুলটা আপনারাও না করেন। অবশ্যই লেফট লেন নেবেন, নিয়ে নিচ দিয়ে চলে যাবেন আগের পুরনো ব্রিজটা দিয়ে, যেটা একদম ফাঁকা থাকছে লোকাল প্রাইভেট ভেহিকেলের জন্য, যেটা ইউজ হয়। এখান থেকে সোজা এসে এবার বাদিক নেব, বাদিক নিচ্ছি। বাদিক নেব কি? কাকিমা খুব ছুটছিলে তো স্কুটিটা নিয়ে, ওর কি হলো? জাস্ট দেখো দেখো কি করছে, সবাইকে ওভারটেক করছে গো। এই রাস্তাটা হচ্ছে মোটামুটি কত 17-18 কিলোমিটার ছিল, তাই তো, গঙ্গা রিভার ক্রস করার পর থেকে। আর পুরো রাস্তাটাই এইরকম। আর ওখানে তো পুরো লাইন লাগানো ছিল ট্রাকের, সে তো অনেকক্ষণ গেল ওখানে। তারপরে যেখান থেকে একটু ফাঁকা হলো সেটা এরকম সিঙ্গেল রোড, সিঙ্গেল লেন ফাঁকা আছে। না ভাই, হাত দেখে নিজে ওভারটেক করছে, আমাকে ওভারটেক করছে। দেখ তুই কি করছে দুজনে। ইস, ওপাশ থেকে আবার ট্রাক আসছে, এই করেই তো অ্যাক্সিডেন্টগুলো হয়।
আমরা চলে এসেছি পূর্বাঞ্চলের কানেক্টরে। এই কত ট্রি প্ল্যান্টেশন হয়েছে এখানে নতুন নতুন। ওয়াও এ মা, আর 30-40 কিলোমিটার যাবে গাড়িটা। তারপরে গিয়ে বন্ধ করে দাঁড়িয়ে থাকবি গাড়ি? আমি তোকে 3টে পেট্রোল পাম্প দেখে বলেছি যে তেল ভরে নে, তেল ভরে নে। এইটা হচ্ছে এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল। এখানে উঠবো আমরা রাউন্ড অ্যাবাউট নিয়ে। এই কারটা নিতে হবে, ওভারলোডেড ভেহিকল প্রহিবিটেড। ঠিক আছে, আমি বললাম না যে যায় না ওরকম, গেলেও ওখানে আটকাবে। না যাচ্ছে তো, যাচ্ছে তো দেখতে পাচ্ছি, কিন্তু গেলে আটকাবে ওখানে। অ্যাকচুয়ালি ব্যান্ড আছে এক্সপ্রেসওয়েতে, কারণ অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে না মাত্রায়। ওই তো অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছিস না? তাই দেখে তো আমার তাই মনে হচ্ছে। ও ব্যারিকেড ভেঙে চলে গেছে, দেখ। ও একজন যাচ্ছিল, একজন আসছিল। হ্যাঁ, ও ব্যারিকেড ভেঙে চলে গেছে, এখন ওর মাল লোড হচ্ছে ওইটাতে, ভেঙে ঢুকে গেছে। কয়লা নিয়ে যাচ্ছিল। এক্স্যাক্টলি, এটাই তো বলছিলাম, এই জন্য হেভি ভেহিকেল এখানে নট অ্যালাউড করে দেওয়া উচিত। তাই জন্য লেখা আছে ওভারলোডেড ভেহিকল নট অ্যালাউড। পেট্রোল পাম্প 30 কিলোমিটারই আছে পার্থ। পেট্রোল ভরানোর পর আমি চালাবো। ওকে, আমরা গাড়িতে করে যাচ্ছি পূর্বাঞ্চল দিয়ে। আগেবার আমরা বাইকে এসেছিলাম। আগেরবার বাইকে মাথা খারাপ হয়ে গেছিল, এক ফোঁটা শেড নেই, কি কষ্ট রে বাবা। এবার তো গাড়ি সেরে এসি চালিয়ে বসা যাবে। এসি কোথায় চালাতে পারছি, তেলই তো নেই গাড়িতে। এরকমকে দিনের বেলা রিপেয়ারিং এর কাজ করে, সব জায়গাতেই করে। রাস্তা খুঁড়ে দিয়েছে ভাই। মাত্র 4টে খোলা, এরকম ভাবে যদি খুলে রাখে, মানুষ যখন স্পিডে আসবে, মানুষের কি প্রবলেমটাই না না। গাড়ি নেই তো কি করবে। তাও ঠিক। 335 কিলোমিটার। এটা ফার্স্ট পেট্রোল পাম্প পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। দেখে যাস কুকুরটা শুয়ে আছে না ধাক্কা লেগেছে কে জানে। ধাক্কা লেগে মারা গেছে। এ বাবা, আসতে যা, দেখ আবার তেল পাই কিনা এখানে, নাহলে পুরো স্ক্যাম হয়ে যাবে। ওই তো নিজেকে নিতে হবে নাকি? ওরা এমন ভাবসাব করছে নিজেকে নিতে হবে। বলো তোমার কেমন লাগছে মোমন? মজা লাগছে। এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে বকা খাচ্ছি তোর কাছে। না আমি তো কিছু বলিনি, আমি তো বলেছি লেন মেইনটেইন করতে। হ্যাঁ ব্যাস। প্রথমবার গাড়ি হাতে পেয়ে যদি মানুষ এক্সপ্রেসওয়েতে গাড়ি চালায়, তাহলে বুঝতেই পারছিস কতটা ভয় লাগবে। হ্যাঁ, না তো আস্তে আস্তেই যাচ্ছি আমরা। এভরি ভেহিকল ইজ এট পিক স্পিড। এই আগুন জ্বলছে কোথায়? অ্যাক্সিডেন্টে ঢুকে কি আগুন বেরিয়ে গেছে? তোকে দেখার দরকার নেই, তুই তো লেন মেইনটেইন করবি। স্যার রেস্টরুম 2 কিলোমিটার। ঠিক আছে, কাট আছে তাহলে আমরা একটু সামনে দাঁড়াবো। হ্যাঁ অবভিয়াসলি, আমি স্লো করে ঢুকিয়ে দেবো গাড়ি। চাপ একটু চা ফা খাবো, একদম ব্রাশ করে নেবো। করে দিতে পারিস ইফ ইউ নিড, কারণ যদি ব্রাশ করিস তাহলে একটু ফ্রেশ লাগবে। হ্যাঁ অবশ্যই ফ্রেশ লাগবে, আর কেমন একটা বিটকেল লাগছে। ওয়েলকাম ব্যাক। তো লখনৌ আমাদের আর বাকি হচ্ছে 145 কিলোমিটার। এতক্ষণ আমি চালাচ্ছিলাম, তাই জন্য করতে পারিনি, মজা পেয়েছি চালিয়ে, হেভি লাগলো। আর এখন পার্থকে দিয়ে দিয়েছি। যে বসে থাকে তা সব থেকে বেশি বোরিং লাগে, ঘুম পায়। চালাচ্ছিলাম যখন আমি ঘুম উড়ে গেছিলো জাস্ট। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স। ওভার স্পিডিং আমি করিনি, সব জায়গায় মেনটেন করে চালিয়েছি, কারণ এভরি 100 মিটার্সে দেখো এইরকম একটা ক্যামেরা লাগানো আছে, তো ওভার স্পিডিংটা ঠিক নয়। এখান থেকে দেখাচ্ছে লখনৌ 144 কিলোমিটার। আচ্ছা, আমরা ইউপি দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর ময়ূর দেখা যায়। আগের বার তো যখন জুন জুলাই মাসে আমরা বাইকে গেছি,
হেভি ময়ূর পেয়েছিলাম, 70টার উপরে ময়ূর দেখেছিলাম সেবার। এবার আমি এখনো একটাও দেখিনি, কারণ গাড়ি, হ্যাঁ গরম বলে 1 নম্বর, বিকালবেলা হয়তো বেরোবে খেতে, মানে ক্ষেতের এই সব কিছুতে ওরা আসে। আর ক্রেন আছে বিশাল বড় বড়, বেশ সাবাস, ক্রেন আছে এখানে। আমাদেরকে পৌঁছাতে হবে, টার্গেট আছে এখান থেকে আমরা লখনৌ যাব। এখন ঘড়িতে বাজে হচ্ছে অ্যাকচুয়ালি 3টে বাজে, 4টে 4:30 পৌঁছাবো। পৌঁছানোর পর আমরা বিরিয়ানি তুলবো, মানে কিনবো, আর কাবাব কিনবো হয়তো, যেটা পাবো কিনে আমরা ধরে নেব হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। ওখানে ভালো রেস্ট প্লেস আছে, বসার জায়গা আছে, ওখানে বসে খাবো। কারণ এই গাড়ি দাঁড় করিয়ে ওই তুন্ডে কাবাবিতে খাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। আর সবাই আমাদের ইদ্রিস বিরিয়ানি রেফার করেছিল, যারা লখনৌয়ে মানে লখনৌয়ের বাসিন্দা তারা। এই সময় ডেক খালি হয়ে যেতে পারে, দেখতে হবে কোথায় পাওয়া যায়, লোকেশনও দেখছি। আমাদের রোডের কাছে যেটা পড়বে সেটাই যাব, বেশি সময় নষ্ট করা যাবে না। আর আজকে রাতের মধ্যে দিল্লি ঢোকার ইচ্ছা আছে, যদি না আমরা খুব টায়ার্ড হয়ে যাই তাহলে। তো চলো এগোই। আফিং, ওই দেখো কত আফিং চাষ হয়েছে, সাদা সাদা পোস্ত বেরোয় ওখান থেকে। 2টো না 3টে স্টেটেই হয় সেটা। তোকে সকালবেলা আমি কি বলছিলাম, যে সর্ষে ক্ষেতের মাঝে মাঝে আফিং চাষ করেছে ওরা, তুই বিশ্বাস করলি না। এখন দেখলি তো, আমি বলছি ওরা করেছে। কত কিলোমিটার বাকি? 30-35 কিলোমিটার। তারপরে লখনৌ, তারপর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। ওকে। আমরা লখনৌ ঢুকছি। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে লেফট কাট নেব, যেটা লখনৌ লেখা আছে। 357 কিলোমিটার শেষ, আর আমাদের টোল কেটেছে 685 টাকা। ঠিক আছে, বাইকে কম, বাইকে 300 সামথিং দিয়েছিলাম আমরা, 315, হ্যাঁ 315 না 65 এরকমই দিয়েছিলাম, মনে নেই ঠিক এখন। আর গাড়িতে কাটলো 685। लखनऊ में आपकी स्वागत है। मुस्कुराओ आप लखनऊ में हो, हम मुस्कुरा रहे हैं। मुस्कुराइए आप लखनऊ में। আচ্ছা, আমরা এখানে কিন্তু লোকালিটিতে চলে এসেছি, ভদ্র মানে আস্তে আস্তে চালাস, গাড়ি চালাতে হবে ভীষণ কেয়ারফুলি, ভীষণ কেয়ারফুলি। আচ্ছা তুমি কিন্তু, এটা হচ্ছে সুলতানপুর রোড, লখনৌ সুলতানপুর রোড। ও সুলতানপুর, মানে এই রাস্তা দিয়ে সুলতানপুর যাওয়া যায় ডিরেক্টলি। আমরা চা খেতে বেরিয়েছিলাম, চা খেতে বেরিয়ে আমরা দিল্লি চলে এসেছি। আমাদের কাছে জামা কাপড় নেই, এখন আমরা শপিং করবো লখনৌতে। লখনৌয়ের লুলু মলে আমরা যাচ্ছি, ওখানে তুন্ডে কাবাবিও আছে দেখলাম, আর জুডিও ফুডিও প্যান্টালুন্স আছে। তো টার্গেট ওটাই, গাড়িও পার্ক করার জায়গা রাখতে হবে, তো মলই বেস্ট, কারণ এখানে তো আমরা লখনৌ কিছু চিনি না। প্ল্যান খুব সিম্পল, লখনৌয়ে লুলু মলে যাব, জামা কাপড় কিনবো, কারণ আমরা বলতে গেলে প্রায় 1 কাপড়ে দিল্লি এসেছি। আর লখনৌ এসেছি একটু গলৌটি কাবাব আর বিরিয়ানি খাবো না, তা কি করে হয়, তাই তুন্ডে কাবাবিতে চলে যাই। তারপরে বেশি দেরি না করে শপিং করে বেরিয়ে পড়ি দিল্লির উদ্দেশ্যে। এবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, তারপর যমুনা এক্সপ্রেসওয়ে, ব্যাস পৌঁছে যাবো দিল্লি। মাত্র 550 কিলোমিটার। বুঝতে পেরেছিস কোথায়? এই যে এখান দিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তাটা ধরবি। দাঁড়া আস্তে যা। আমরা গেছিলাম এই লুলু সুপার মার্কেটে, এখানে প্রচুর শপ আছে, প্রচুর, কি নেই এভরিথিং। ঠিক আছে, তো আমরা আমাদের পছন্দের ব্র্যান্ড জুডিও থেকে শপিং করে নিয়েছি, আর তুন্ডে কাবাবি থেকে খাবার এই যে প্যাক করে নিয়ে নিয়েছি। আমরা খাবো একটু ইসেতে, ওখানে মিনিসো ফিনিসো আছে রে, সব ম্যাক্সও আছে, বারবিকিউ, প্রচুর শপ আছে এখানে। হ্যাঁ এক্স্যাক্টলি, ছোটখাটো দুবাই বানিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো মল অফ এমিরেটস বানিয়ে দিয়েছে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো লখনৌ থেকে। হ্যাঁ, দেখা যাক কতক্ষণ লাগে, মনে হয় না বেশি টাইম লাগবে। লখনৌয়ের সুন্দর এই গোধূলি সাক্ষী থাকলো আমাদের
আজকের এই চা খেতে যাওয়ার গল্পের। এই শহরে এই নিয়ে আমার পঞ্চমবার। কিছু তো একটা ব্যাপার আছে এই শহরে। নেক্সট বার আসতে পারলে একটা দিন ভালো করে কাটিয়ে যাব। পেট্রোল ভরিয়ে রওনা হলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের উদ্দেশ্যে। পথে পেলাম বিশাল সিটি ট্রাফিক, যা আমাদের আরও অনেকটা লেট করিয়ে দিল। এক্সপ্রেসওয়েতে উঠে হাফ ছেড়ে বাঁচলাম আমরা। তবে রাতের রাস্তায় তেমন কিছু দেখানোর নেই, রাশি রাশি অন্ধকার ছাড়া। তাই গাড়ির হেডলাইটের আলো দিয়ে এই অন্ধকার চিরে এগিয়ে চললাম সামনের দিকে। এখান থেকে 83 কিলোমিটার বাকি হচ্ছে আগ্রা। আমরা এখনো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতেই আছি। আর কাল থেকে আমরা কন্টিনিউয়াসলি ড্রাইভ করছি অ্যাকচুয়ালি, কারণ আসানসোল থেকে তো বেরিয়েছি, তোমরা তো সবই দেখেছো ডেলিভারি নিয়ে। আমরা সকালে পেট্রোল পাম্পে 2 ঘন্টা ঘুমিয়েছি, জাস্ট 2 আওয়ার্স অনলি। ব্যাস, তারপরে চলছে, আমাদের গাড়িও চলছে, গাড়িটাও চলছে। আমরা চলে এসেছি আগ্রায়। আগ্রার বাঁ দিকের কাটটা নিলে আগ্রা সিটিতে যাওয়া যাবে, আর আমরা যাচ্ছি সোজা দিল্লির দিকে। এখান থেকে আমরা কানেক্ট করব আগ্রা আউটার রিং রোড, সেই রোডটাই একেবারে যমুনা এক্সপ্রেসওয়ে গিয়েতে কানেক্ট হবে। আর 230 কিলোমিটার মতন আছে দিদির বাড়ি পৌঁছাতে। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 18 মিনিট। ব্রেক তো নিতেই হবে মাঝখানে। 4 ঘন্টা আরও পৌঁছে যাবো তার মধ্যে। রাস্তার কন্ডিশন একটু খারাপ আগের থেকে। আগে একদম মাখনের মতন পেয়েছিলাম, এখন প্রচুর তাপটি আছে রাস্তায়। মানে এক্সপ্রেসওয়েতে একটু ডিফিকাল্ট, একটু খারাপ তো লাগছে গাড়ি চালাতে। এটাই যমুনা এক্সপ্রেসওয়ে, আউটার রিং রোড দেখাচ্ছে। এই যমুনা এক্সপ্রেসওয়ে রেন্টে না, এটাই যমুনা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, সামনে অল্টোটা দেখো উড়ে যাচ্ছে, উড়ে 120 তো উড়ে যাচ্ছে অল্টো। কার ধরতে পারছো না অল্টোকে? ও কে চালাচ্ছে? না না, ওকে ধরতে যাস না ভাই। কে ওটা? সিরিয়াসলি অল্টোই তো ওটা ভাই। কে ভাই? আর মাত্র বাকি 100 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন থেকে। পার্থ ভালোই চালাচ্ছিল, আমি ঘুমাচ্ছিলাম। ভালো, এই আমি বলবো 3টে এক্সপ্রেসওয়ে দিয়ে এলাম আজকে কন্টিনিউয়াসলি। এই যমুনা এক্সপ্রেসওয়েটা, মানে যেটাকে বাংলায় যমুনা এক্সপ্রেসওয়ে বলো তোমরা, সেটা সব থেকে বেটার কন্ডিশনে। আর মানে এটা সব থেকে ওল্ডেস্ট, বাট এটা বেটার কন্ডিশনে আছে এটার রোড। আর বাদবাকিগুলোর দেখলাম কি বলবো, তাপটি মেরে দিয়েছে, আর কিছুই না। চালালে স্পিডে বিশাল জার্কিং হচ্ছে কন্ডিশন। আর গাড়ির কন্ডিশন দেখো, চরম চরম। আমাদের ড্রাইভারের অবস্থা খারাপ হয়ে গেছে। ড্রাইভার বাবু, তোমার কি ঘুম পেয়ে গেছে? একটু লেজি লেজি ব্যাপারটা আসছে। তোমরা দৌড়াবে, জাম্প করবে 4টে? জাম্প করলে কিছু হবে না। চলো যাওয়া যাক। এনার্জি লেভেল লো, পৌঁছাতে হবে 1 ঘন্টার মধ্যে 100 কিলোমিটার। চলো, আজকে আর আমি করবো না ব্লগটা কন্টিনিউ। হাওয়া বেরিয়ে গেছে। আমরা ব্লগটা কাল কন্টিনিউ করবো। আগে যাই, যদি করতে পারি করবো, যদি না করতে পারি তাহলে ধরে নাও এখানেই শেষ। সো গুড নাইট ফ্রম যমুনা এক্সপ্রেসওয়ে। তো আমরা স্টার্ট করছি দিল্লি থেকে আজকে। দিদিকে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে নৈনিতাল। মানে সাডেন প্ল্যান, কোনো প্ল্যান নেই আগে থেকে। ওয়েস্ট দিল্লিতে দিদির বাড়ি পৌঁছাই রাত 3টে। দেন ডিনার করে বসে আড্ডা। তখনই প্ল্যান হয় পরের দিন যাব নৈনিতাল। ব্যাস, পরের দিন ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ি নৈনিতালের উদ্দেশ্যে। সে এক রোমাঞ্চকর কাহিনী, সেই গল্প নিয়ে আসবো পরের দিন। তাই সাবস্ক্রাইব না করলে ভালো জিনিসটা কিন্তু মিস হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের উইকে। থ্যাংক ইউ, বাই বাই।